সাহিত্য আলাপনে সকলকে স্বাগতম। আজকে আমি উপস্থাপনা করব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প মামলার ফল। বুড়া বৃন্দাবন সামন্তর মৃত্যুর পরে তাহার দুই ছেলে শিবু ও শম্ভু সামন্ত প্রত্যহ ঝগড়া লড়াই করিয়া মাস ছয়েক একান্নে এক বাটিতে কাটাইল। তাহার পরে একদিন পৃথক হইয়া গেল। গ্রামের জমিদার চৌধুরী মশাই নিজে আসিয়া তাহাদের চাষবাস জমিজমা পুকুর বাগান সমস্ত ভাগ করিয়া দিলেন। ছোট ভাই সুমুখের পুকুরের ওধারে খান দুই মাটির ঘর তুলিয়া ছোট বউ এবং ছেলেপুলে লইয়া বাস্তু ছাড়িয়া উঠিয়া গেল। সমস্তই ভাগ হইয়াছিল, শুধু একটা ছোট বালছার ভাগ হইতে পাইল না। কারণ শিবু আপত্তি করিয়া কহিল, চৌধুরী মশাই, বাঁশঝাড়টা আমার নিতান্তই চাই। ঘর দোর সব পুরনো হয়েছে, চালের বাতা বাকারি বদলাতে, খোঁটাখুটি দিতে বাঁশ আমার নিত্য প্রয়োজন। গায়ে কার কাছে চাইতে যাব বলুন? শম্ভু প্রতিবাদের জন্য উঠিয়া বড় ভাইয়ের মুখের উপর হাত নাড়িয়া বলিল, আহা, ওর ঘরে খোঁটাখুটিতেই বাঁশ চাই, আর আমার ঘরে কলা গাছ চিড়ে দিলেই হবে না? সে হবে না চৌধুরী মশাই, বাঁশঝাড়টা আমার না থাকলেই চলবে না, তা বলে দিচ্ছি। মীমাংসা ওই পর্যন্তই হইয়া রহিল। সুতরাং এই সম্পত্তিটা রহিল দুই শরিকের। তাহার ফল হইল এই যে, শম্ভু একটা কঞ্চিতে হাত দিতে আসিলে শিবু দা লইয়া তাড়িয়া আসে, এবং শিবুর স্ত্রী বাঁশঝাড়ের তলা দিয়া হাঁটিলেও শম্ভু লাঠি লইয়া মারিতে দৌড়ায়। সেদিন সকালে এই বাঁশঝাড় উপলক্ষ করিয়াই উভয় পরিবারের তুমুল দাঙ্গা হইয়া গেল। ষষ্ঠী পূজা কিংবা এমনি কি একটা দৈবকার্যে বড় বউ গঙ্গামণির কিছু বাঁশপাতার আবশ্যক ছিল। পল্লীগ্রামে এ বস্তুটি দুর্লভ নয়, অনায়াসে অন্যত্র সংগ্রহ হইতে পারিত, কিন্তু নিজের থাকিতে পরের কাছে হাত পাতিতে তাহার শরম বোধ হইল। বিশেষত তাহার মনে ভরসা ছিল, দেবর এতক্ষণে নিশ্চয়ই মাঠে গিয়াছে, ছোট বউ একা আর করিবে কি? কিন্তু কি কারণে শম্ভুর সেদিন মাঠে বাহির হইতে বিলম্ব হইয়াছিল? সে সবেমাত্র পান্তা ভাত শেষ করিয়া হাত ধুইবার উদ্যোগ করিতেছিল, এমনি সময় ছোট বউ পুকুরঘাট হইতে উঠি পড়ি করিয়া ছুটিয়া আসিয়া স্বামীকে সংবাদ দিল। শম্ভুর কোথায় রহিল জলের ঘটি, কোথায় রহিল হাত মুখ ধোয়া। সে রই রাই শব্দে সমস্ত পাড়াটা তোলপাড় করিয়া তিন লাফে আসিয়া এটো হাতেই পাতা কয়টি কাড়িয়া লইয়া টান মারিয়া ফেলিয়া দিল। এর সঙ্গে সঙ্গে বড় ভাজের প্রতি যে সকল বাক্য প্রয়োগ করিল, সে সকল সে আর যেখানেই শিখিয়া থাকুক, রামায়ণের লক্ষণ চরিত্র হইতে যে শিক্ষা করে নাই, তাহা নিঃসংশয়ে বলা যায়। এদিকে বড় বউ কাঁদিতে কাঁদিতে বাড়ি গিয়া মাঠের স্বামীর নিকট খবর পাঠাইয়া দিল। শিবু লাঙল ফেলিয়া কাস্তে হাতে করিয়া ছুটিয়া আসিল, এবং বাঁশঝাড়ের অধরে দাঁড়াইয়া অনুপস্থিত কনিষ্ঠের উদ্দেশ্যে অস্ত্র ঘুরাইয়া চিৎকার করিয়া এমন কাণ্ড বাধাইল যে ভিড় জমিয়া গেল। তাহাতেও যখন ক্ষোভ মিটিল না, তখন সে জমিদার বাড়িতে নালিশ করিতে গেল, এবং এই বলিয়াই শাসাইয়া গেল যে, চৌধুরী মশাইয়ের বিচার করেন ভালোই, না হইলে সে সদরে গিয়ে 1 নম্বর রুজু করিবে, তবে তাহার নাম শিবু সামন্ত। ওদিকে শম্ভু বাঁশপাতা কাড়ার কর্তব্যটা শেষ করিয়াই মনের সুখে হালঘুরু লইয়া মাঠে চলিয়া গিয়েছিল। স্ত্রীর নিষেধ শুনে নাই। বাড়িতে ছোট বউ একা। ইতিমধ্যে ভাসুর আসিয়া চিৎকারে পাড়া জড়ো করিয়া বীরদর্পে একতরফা জয়ী হইয়া চলিয়া গেলেন। ভাদ্রবধূ হইয়া সে সমস্ত কানে শুনিয়াও একটা কথারও জবাব দিতে পারিল না। ইহাতে তাহার মনস্তাপ ও স্বামীর বিরুদ্ধে অভিমানের অবধি রহিল না। সে রান্নাঘরের দিকেও গেল না, বিরস মুখে দাওয়ার উপর পা ছড়াইয়া বসিয়া রহিল। শিবুর বাড়িতেও সেই দশা। বড় বউ প্রতিজ্ঞা করিয়া স্বামীর পথ চাহিয়া বসিয়াছে, হয় সে ইহার একটা বিহিত করুক, নয় সে জলটুকু পর্যন্ত মুখে না দিয়া বাপের বাড়ি চলিয়া যাইবে। দুটা বাঁশপাতার জন্য দেওরের হাতে এত লাঞ্ছনা! বেলা 1:30 প্রহর হইয়া গেল, তখনও শিবুর দেখা নাই। বড় বউ ছটফট করিতে লাগিল। কি জানি চৌধুরী মহাশয়ের বাড়িতে হইতেই বা তিনি নম্বর রুজু করিতে সোজা সদরে চলিয়া গেলেন। এমন সময় বাহিরের দরজায় ঝনাৎ করিয়া সজোরে ধাক্কা দিয়া শম্ভুর বড় ছেলে গয়ারাম প্রবেশ করিল। বয়স তাহার 16-17, কিংবা এমনই একটা কিছু, কিন্তু এই বয়সেই ক্রোধ এবং ভাষাটা তাহার বাপকেও ডিঙ্গাইয়া গিয়েছিল। সে গ্রামের মাইনর স্কুলে পড়ে। আজকাল মর্নিং স্কুল, বেলা 10:30টায় স্কুলের ছুটি হইয়াছে।
গয়ারামের যখন 1 বছর বয়স তখন জননীর মৃত্যু হয়। তাহার পিতা শম্ভু পুনরায় বিবাহ করিয়া নতুন বধূ ঘরে আনিল বটে, কিন্তু এই মা মরা ছেলেটিকে মানুষ করিবার দায় জ্যাঠামায়ের উপরেই পড়িল, এবং এক তো কাল 2 ভাই পৃথক না হওয়া পর্যন্ত এভার তিনিই বহন করিয়া আসিতেছিলেন। বিমাতার সহিত তাহার কোনো দিনই বিশেষ কোনো সম্বন্ধ ছিল না। এমনকি তাহার নতুন বাড়িতে উঠিয়া যাওয়ার পরেও গয়ারাম যেখানে যেদিন সুবিধা পাইত আহার করিয়া লইত। আজ সে স্কুলের ছুটি পর বাড়ি ঢুকিয়া বিমাতার মুখ এবং আহারের বন্দোবস্ত দেখিয়া প্রজ্বলিত হুতাশন বোধ এবং এ বাড়িতে আসিতেছিল। জ্যাঠাইমার মুখ দেখিয়া তাহার সেই আগুন জল পড়িল, কেরোসিন পড়িল। সে কিছুমাত্র ভূমিকা না করিয়াই কহিল, ভাত দে জ্যাঠাইমা। জ্যাঠাইমা কথা কহিলেন না, যেমন বসিয়াছিলেন তেমনি বসিয়া রহিলেন। ক্রুদ্ধ গয়রাম মাটিতে একটি পা ঠুকিয়া বলিল, ভাত দিবি না দিবি নে তা বল। গঙ্গামণি সক্রোধে মুখ তুলিয়া তর্জন করিয়া কহিলেন, তোর জন্য ভাত রেঁধে বসে আছি, তাই দেব? বলি তোর সৎমা অভাগী বাদ দিতে পারে না যে এখানে এসেছিস হাঙ্গামা করতে? গয়রাম চেঁচাইয়া বলিল, সে অভাগীর কথা জানি নে, তুই দিবি কি না বল। না দিবি তো চললুম আমি তোর সব হাঁড়িকুড়ি ভেঙে দিতে। বলিয়াই সে গোলার নিচে চেলা কাঠের গাদা হইতে একটা কাঠ তুলিয়া সবেগে রন্ধনশালার অভিমুখে চলিল। জ্যাঠাইমা সভয়ে চিৎকার করিয়া উঠিলেন, গয়া হারামজাদা দস্যি, বাড়াবাড়ি করিস নে বলছি। 2 দিন হয়নি আমি নতুন হাঁড়িকুড়ি কেড়েছি। একটা কিছু ভাঙলে তোর জ্যাঠাকে দিয়ে তোর একখানা পা যদি না ভাঙাই তো তখন বলিস হাঁ। গয়রাম রান্নাঘরের শিকলটায় গিয়া হাত দিয়েছিল। হঠাৎ একটা নতুন কথা মনে পড়ায় সে অপেক্ষাকৃত শান্তভাবে ফিরিয়া আসিয়া বলিল, আচ্ছা ভাত না দিস দিবি, আমি চাই নে। নদীর ধারে বটতলায় বামুনদের মেয়েরা যে সব ধামা ধামা চিড়ে মুরগি নিয়ে পুজো করছে, যে চাইছে দিচ্ছে, দেখে এলুম, আমি চললুম তেনাদের কাছে। গঙ্গামণির তৎক্ষণাৎ মনে পড়িয়া গেল আজ অরণ্য ষষ্ঠী, এবং এক মুহূর্তেই তাহার মেজাজ কড়ি হইতে কোমলে নামিয়া আসিল। তথাপি মুখের জোর রাখিয়া কহিলেন, তাই জানা, কেমন খেতে পাস দেখি, দেখিস তখন, বলিয়া গয়া একখানা ছেঁড়া গামছা টানিয়া লইয়া সেটা কোমরে জড়াইয়া প্রস্থানের উদ্যোগ করিতেই গঙ্গামণি উত্তেজিত হইয়া বলিলেন, আজ ষষ্ঠীর দিনে পরের ঘরে চেয়ে খেলে তোর কি দুর্গতি করি তা দেখিস হতভাগা। গয়া জবাব দিল না। রান্নাঘরে ঢুকিয়ে এক খামচা তেল লইয়া মাথায় ঘষিতে ঘষিতে বাহিরে হইয়া যায় দেখিয়া জ্যাঠাইমা উঠানে নামিয়া আসিয়া ভয় দেখাইয়া কহিলেন, দস্যি কোথাকার, ঠাকুর দেবতার সঙ্গে গোয়ার তুমি? ডুব দিয়ে ফিরে না এলে ভালো হবে না বলে দিচ্ছি, আজ আমি রেগে রয়েছি। কিন্তু গয়রাম ভয় পাইবার ছেলে নয়। সে শুধু দাঁত বাহির করিয়া জ্যাঠাইমাকে বিদ্যাষ্ঠুন প্রদর্শন করিয়া ছুটিয়া চলিয়া গেল। গঙ্গামণি তাহার পিছনে পিছনে রাস্তা পর্যন্ত আসিয়া চেঁচাইতে লাগিলেন, আর ষষ্ঠীর দিনে কার ছেলে ভাত খায় যে তুই ভাত খেতে চাস? পাটালি গুড়ের সন্দেশ দিয়ে, চাপকলা দিয়ে, দুধ দই দিয়ে ফলার করা চলে না যে, তুই যাবি পরের ঘরে চেয়ে খেতে? কৈতর্বের ঘরে তুমি এমনি নবাব জন্মেছ? গয়া কিছু দূরে ফিরিয়া দাঁড়াইয়া বলিল, তবে তুই দিলিনি কেন পোড়ামুখী? কেন বললি নেই? গঙ্গামণি গালে হাত দিয়ে অবাক হইয়া বলিলেন, শোনো কথা ছেলে, কখন আবার বললুম তোকে কিছু নেই? কোথায় চান, কোথায় কি? দস্যির মতো ঢুকেই বলে, দে ভাত, ভাত কে আজ খেতে আছে যে দেব? আমি বলি সবই তো মজুর, ডুবটা দিয়ে এড়েই। গয়া কহিল, ফলার তোর পচুক, রোজ রোজ অভাগীর ঝগড়া করে রান্নাঘরের শেকল টেনে দিয়ে পা ছড়িয়ে বসে থাকবে, আর রোজ আমি 3 পোর বেলায় ভাত খাবো। যা, আমি তোদের কারুর কাছে খেতে চাই নে। বলিয়াই সে হনহন করিয়া চলিয়া যায় দেখিয়া গঙ্গামণি সেইখানে দাঁড়াইয়া কাদো কাদো গলায় চেঁচাইতে লাগিলেন, আর ষষ্ঠীর দিনে কারো কাছে চেয়ে খেয়ে অমঙ্গল করিস নে গয়া লক্ষ্মী বাপ আমার, না হয় 4টে পয়সা দেব রে, শোন। গয়রাম ভ্রুক্ষেপও করিল না, দ্রুত বেগে প্রস্থান করিল। বলিতে বলিতে গেল, চাইনি আমি ফলার, চাইনি আমি পয়সা, তোর ফলারে আমি ইত্যাদি ইত্যাদি। সে দৃষ্টির অন্তরালে চলিয়া গেলে গঙ্গামণি বাড়ি ফিরিয়া রাগে দুঃখে অভিমানী নির্জীবের মতো দাওয়ার উপর বসিয়া পড়িলেন, এবং গয়ার কুব্যবহারে মর্মাহত হইয়া তাহার বিমাতার মাথা খাইতে লাগিলেন। কিন্তু নদীর পথে চলিতে চলিতে গয়ার জ্যাঠাইমার কথাগুলো কানে বাজিতে লাগিল। একে উত্তম আহারের প্রতি স্বভাবতই তাহার একটু অধিক লোভ ছিল। পাটালি গুড়ের সন্দেশ, দধি, দুগ্ধ, চাপকলা, তাহার উপর 4 পয়সা দক্ষিণা,
মনটা তাহার দ্রুত নরম হইয়া আসিতে লাগিল। স্নান সারিয়া গয়রাম প্রচণ্ড ক্ষুধা লইয়া ফিরিয়া আসিল। উঠানে দাঁড়াইয়া ডাক দিল, ফলারের সব শিগগির নিয়ে আয় জ্যাঠাইমা, আমার বড্ড খিদে পেয়েছে, কিন্তু পাটালি সন্দেশ কম দিবি তো, আজ তোকেই খেয়ে ফেলব। গঙ্গামণি সেইমাত্র গরুর কাজ করিতে গোয়ালে ঢুকিয়াছিলেন। গয়ার ডাক শুনিয়া মনে মনে প্রমাদ গণিলেন। ঘরে দুধ দই চিড়ে গুড় ছিল বটে, কিন্তু চাপকলাও ছিল না, পাটালি গুড়ের সন্দেশও ছিল না। তখন গয়াকে আটকাইবার জন্য যা মুখে আসিয়াছিল তাই বলিয়া লোভ দেখাইয়াছিল। তিনি সেইখান হইতেই সাড়া দিয়া কহিলেন, তুই ততক্ষণ ভিজে কাপড় ছাড় বাবা, আমি পুকুর থেকে হাত ধুয়ে আসছি। শিগগিরি আয় বলিয়া হুকুম চালাইয়া গয়া কাপড় ছাড়িয়া নিজেই একটা আসন পাতিয়া ঘটিতে জল গড়াইয়া প্রস্তুত হইয়া বসিল। গঙ্গামণি তাড়াতাড়ি হাত ধুইয়া আসিয়া তাহার প্রসন্ন মেজাজ দেখিয়া খুশি হইয়া বলিলেন, এই তো আমার লক্ষ্মী ছেলে, কথায় কথায় কি রাগ করতে আছে বাবা? বলিয়া তিনি ভাঁড়ার হইতে আহারের সমস্ত আয়োজন আনিয়া সম্মুখে উপস্থিত করিলেন। গয়ারাম চক্ষের পলকে উপকরণগুলি দেখিয়া লইয়া তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞাসা করিল, চাপকলা কই? গঙ্গামণি ইতস্তত করিয়া কহিলেন, ঢাকা দিতে মনে নেই বাবা, সব কটা ইঁদুরে খেয়ে গেছে, একটা বিড়াল না পুষলে আর নয় দেখছি। গয়া হাসিয়া বলিল, কলা কখন ইঁদুরে খায়? তোর ছিল না তাই কেন বল না। গঙ্গামণি অবাক হয়ে কহিলেন, সে কি কথা রে, কলা ইঁদুরে খায় না? গয়া চিরাদই মাখিতে মাখিতে বললে, আচ্ছা খায় খায়, কলা আমার দরকার নেই, পাটালি গুড়ের সন্দেশ নিয়ে আয়, কম আনিস নি যেন। জ্যাঠাইমা পুনরায় ভাঁড়ারে ঢুকিয়া মিছামিছি কিছুক্ষণ হাঁড়িকুড়ি নাড়িয়া সভয়ে বলিয়া উঠিলেন, যা, এও ইঁদুরে খেয়ে গেছে বাবা, এক ফোঁটাও নেই, কখনো মন ভুলন্তে হাঁড়ির মুখ খুলে রেখেছি। তাহার কথা শেষ না হইতেই গয়ার চোখ পাকাইয়া চেঁচাইয়া উঠিল, পাটালি গুড় কখন ইঁদুরে খায় রাক্ষসী? আমার সঙ্গে চালাকি তোর যদি কিছু নেই তবে কেন আমাকে ডাকলি? জ্যাঠাইমা বাহিরে আসিয়া বলেন, সত্যি বলছি গয়া। গয়া লাফাই উঠিয়া কহিল, তবু বলছো সত্যি? যা, আমি তোর কিচ্ছু খেতে চাইনি। বলিয়া সে পা দিয়া টান মারিয়া সমস্ত আয়োজন উঠানে ছাড়াইয়া ফেলিয়া দিয়া বলিল, আচ্ছা আমি দেখাচ্ছি মজা। সেই চেলা কাঠটা হাতে তুলিয়া ভাড়ার দিকে ছুটিল। গঙ্গামণি হাহা করিয়া ছুটিয়া গিয়া পড়িলেন। কিন্তু চক্ষের নিমিষে ক্রুদ্ধ গয়ারাম হাঁড়িকুড়ি ভাঙিয়া জিনিসপত্র ছড়াই একাকার করিয়া দিল। বাধা দিতে গিয়ে তিনি হাতের উপর সামান্য একটু আঘাত পাইলেন। ঠিক এমনি সময় শিবু জমিদার বাটি হইতে ফিরিয়া আসিল। হাঙ্গামা শুনিয়া চিৎকার শব্দের কারণ জিজ্ঞাসা করিতে গঙ্গামণির স্বামীর সাড়া পাইয়া কাঁদিয়া উঠিলেন এবং গয়ারাম হাতের কাঠটা ফেলিয়া দিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড় মারিল। শিবুর ক্রুদ্ধ স্বরে প্রশ্ন করিল, ব্যাপার কি? গঙ্গামণি কাঁদিয়া কহিল, গয়া আমার সর্বস্ব ভেঙে দিয়ে হাতে আমার এক ঘা বসিয়ে পালিয়েছে, এই দেখো ফুলে উঠেছে। বলিয়াই সে স্বামীকে হাতটা দেখাইল। শিবুর পশ্চাতে তার ছোট সম্বন্ধী ছিল, হুঁশিয়ার এবং লেখাপড়া জানে বলিয়াই জমিদার বাটিতে যাইবার সময় শিবু তাহাকে ওপাড়া হইতে ডাকিয়ে লইয়া গিয়াছিল। সে কহিল, সামন্তমশাই, এ সমস্ত ওই ছোট সামন্তর কারসাজি, ছেলেকে দিয়ে সে এই কাজ করিয়েছে। কি বল দিদি, এই নয়? গঙ্গামণি তখন অন্তর্জলিত ছিল। সে তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া কহিল, ঠিক ভাই, ওই মুখপোড়াই ছেঁড়াকে দিয়ে শিখিয়ে দিয়ে আমাকে মার খাইয়েছে। এর কি করবে তোমরা করো, নইলে আমি গলায় দড়ি দিয়ে মরব। এত বলা পর্যন্ত শিবুর নাওয়া খাওয়া নাই, জমিদারের কাছেও সুবিচার হয় নাই। তাহাতে বাড়ি পা দিতে না দিতে এই কাণ্ড, তাহার আর হিতাহিত জ্ঞান রহিল না। সে প্রচণ্ড একটা শপথ করিয়া বলিয়া উঠিল, এই আমি চললুম থানার দারোগার কাছে, এর বিহিত না করতে পারি তো আমি বিন্দু সামন্তর ছেলে নই। তাহার শালা লেখাপড়া জানা লোক, বিশেষত তাহার গয়ার উপর আগে হইতেই আক্রোশ ছিল। সে কহিল, আইন মতে এর নাম অনধিকার প্রবেশ, লাঠি নিয়ে বাড়ি চড়াও হওয়া, জিনিসপত্র ভাঙা, মেয়ে মানুষের গায়ে হাত তোলা, এর শাস্তি 6 মাস জেল। সামন্তমশাই, তুমি কোমর বেঁধে দাঁড়াও দেখি, আমি কেমন না বাপ বেটাকে একসঙ্গে জেলে পুঁততে পারি। শিবু আর দ্বিরুক্তি করিল না, সম্বন্ধীর হাত ধরিয়া থানায় দারোগার উদ্দেশ্যে প্রস্থান করিল। গঙ্গামণির সকলের চেয়ে বেশি রাগ পড়িয়াছিল দেবর ও ছোট বধূর উপর। সে এই লইয়া একটা হুলস্থুল করিবার উদ্দেশ্যে কবাটের শিকল তুলিয়া দিয়ে সেই চেলাঘাট হাতে করিয়া সোজা শম্ভুর উঠানে আসিয়া দাঁড়াইল। উচ্চকণ্ঠে কহিল, কেমন গো ছোট কর্তা, ছেলেকে দিয়ে আমাকে মার খাওয়াবে? এখন বাপ বেটার একসঙ্গে ফটকে যাও। শম্ভু সেইমাত্র তাহার এ পক্ষের ছেলেটাকে লইয়া ফলার শেষ করিয়া দাঁড়াইয়াছে।
বড় ভাজের মূর্তি এবং তাহার হাতের চেলাকাঠটা দেখে হতবুদ্ধি হইয়া গেল। কহিল, হয়েছে কি? আমি তো কিছুই জানি নে। গঙ্গামণি মুখ বিকৃত করিয়া জবাব দিল, আর ন্যাকা সাজতে হবে না, দারোগা আসছে, তার কাছে গিয়া বলো কিছু জানো না কি না। ছোট বউ ঘর হইতে বাহির হইয়া একটি খুঁটি ঠেস দিয়া নিঃশব্দে দাঁড়াইল। শম্ভু মনে মনে ভয় পাইয়া কাছে আসিয়া গঙ্গামণির একটা হাত চাপিয়া ধরিয়া কহিল, মায়েরই বলছি বড় বৌঠান, আমরা কিছুই জানি নে। কথাটা যে সত্য বড় বউ তাহার নিজেও জানিত, কিন্তু তখন উদারতার সময় নয়। সে শম্ভুর মুখের উপরেই 16 আনা দোষ চাপাইয়া সত্য মিথ্যার জড়াইয়া গয়রামের কীর্তি বিকৃতি করিল। এই ছেলেটাকে যাহারা জানে তাহাদের পক্ষে ঘটনাটা অবিশ্বাস করা শক্ত। স্বল্পভাষিণী ছোট বউ এতক্ষণে মুখ খুলিল। স্বামীকে কহিল, কেমন, যা বলেছিলাম তাই হলো কি না? কতদিন বলি ওগো, দস্যি ছেলেটাকে আর ঘরে ঢুকতে দিও না। তোমার ছোট ছেলেটাকে হক না হক মেরে মেরে কোনোদিন খুন করে ফেলবে, তা গ্রাহ্যই হয় না। এখন কথা খাটলো তো? শম্ভু অনুনয় করিয়া গঙ্গামণিকে কহিল, আমার দিব্যি বড় বৌঠান, দাদা সত্যি নাকি থানায় গেছে? তাহার করুণ কণ্ঠস্বর কতকটা নরম হইয়া বড় বউ জোর দিয়া বলিল, তোমার দিব্যি ঠাকুরপো গেছে, সঙ্গে আমাদের পাঁচুও গেছে। শম্ভু অত্যন্ত ভীতি হইয়া উঠিল। ছোট বউ স্বামীকে লক্ষ্য করিয়া বলিতে লাগিল, নিত্যি বলি দিদি, কোথায় যে নদীর উপর সরকারি পুল হচ্ছে, কত লোক খাটাতে যাচ্ছে, সেথায় নিয়ে গিয়ে ওদের কাজে লাগিয়ে দাও। তার চাবুক মারবে আর কাজ করাবে, পালাবার জটি নেই, দুদিন সোজা হয়ে যাবে। তা না, স্কুলে দিয়েছে পড়া ছেলে যেন ওর উকিল মুক্তর হবে। শম্ভু কাতর হইয়া বলিল, আরে সাধে দেইনি সেখানে, সবাই কি ঘরে ফিরতে পায়? অবাধ্যে লোক মাটি চাপা হয়ে কোথায় তলিয়ে যায় তার তল্লাশই মেলে না। ছোট বউ বলিল, তবে বাব্বাটাতে মিলে ফাটকে খাট্টো গে যাও। বড় বউ চুপ করিয়া রহিল। শম্ভু তাহার হাতটা ধরিয়া বলিল, আমি কাল ওই ছেঁড়াকে নিয়ে গিয়ে পথলার পুলে কাজে লাগিয়ে দেব। বৌঠান, দাদাকে ঠান্ডা করো, আর এমন হবে না। আজকে গল্পটা এখানেই শেষ করছি, বাকি গল্পটা আগামী পর্বে দেব। সে পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করবেন অবশ্যই। ধন্যবাদ।